প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 2.3 অনুশীলনীর প্রথম পার্টের ক্লাসটা করছি। আমরা এর আগে কিন্তু অন্যান্য অনেক অধ্যায় আমরা করে ফেলেছি, আগের অধ্যায়গুলো। যারা দেখোনি, আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া তোমরা সপ্তম শ্রেণীর প্লে লিস্টে গিয়েও ভিডিওগুলো সার্চ করে দেখতে পারো। তো আজকে আমরা মেইনলি 1 থেকে 10 পর্যন্ত যে অনুশীলনীর টিক চিহ্ন রয়েছে আমরা সেগুলো সলভ করব। তো প্রথমেই 1 নম্বরটা ছিল 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? অর্থাৎ একটা আছে দ্বিগানুপাত। দ্বিগানুপাত চাইলে হলো এই দুটোরই বর্গ করতে হয়, স্কয়ার করতে হয়। যেমন 4 এর স্কয়ার 16, 9 এর স্কয়ার 81, 16:81 এখানে একটা অপশনে আছে, কিন্তু সেটা হলো দ্বিগানুপাত চাইলে হবে। আর দ্বিভাজিত মানে হচ্ছে বর্গমূল করতে হয়, অর্থাৎ 4 এর বর্গমূল হচ্ছে 2 আর 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে 2:3 যে ক নাম্বার অপশনে ছিল, এটাই রাইট অ্যান্সার হবে। অর্থাৎ আমরা আরো একবার বলছি যে দ্বিভাজিত অনুপাত বললে আসলে বর্গমূল করতে হয়, √4 অনুপাত √9 এইভাবে। তো 4 এর বর্গমূল হচ্ছে 2 আর 9 এর বর্গমূল 3। এই কারণে আমরা ক নাম্বার অ্যান্সারটা এখানে সঠিক উত্তর। তো এরপর আমরা 2 নম্বরে আসছি। 2 নম্বরে আমরা দেখছি দুইটা সরল অনুপাত দেওয়া আছে। এটা আমরা আসলে আগের যে চ্যাপ্টারে রয়েছে, এটা আসলে 3টা অধ্যায় মিলেই 2.1, 2, 3 মিলেই ইয়াগুলো টিক চিহ্নগুলো করা। এই জন্য আসলে এটা 2.1 এর যে অনুপাত অধ্যায় আছে সেখান থেকে দেওয়া। তোমরা সেই পার্টগুলো দেখে নিতে পারো। তো এখানে দুটো সরল অনুপাত দেওয়া থাকে, ক:/খ, খ:/গ। এখানে দ্বিতীয়টা অর্থাৎ খ আর এখানে প্রথমটা এটা মিল থাকে, কিন্তু সংখ্যাগতভাবে মিল থাকে না। এখানে ক দেখো 4 আর খ হলো 7, আর এখানে খ 10 আর গ হলো 7। অর্থাৎ ক গ জাহান্নামে যাক, আমাদের খটা যেহেতু একই ব্যক্তি, তো সেক্ষেত্রে এই সংখ্যা দুটো একই থাকতে হবে, আর এটা কখনোই একই থাকে না। এটাই আসলে অঙ্কটা। তো সেক্ষেত্রে এই অনুপাতে খ এর মান প্রথমটা 10, এটা দিয়ে এই অনুপাতের দুটো রাশিকেই গুণ করতে হয়, এটা প্রসেস। তো সেক্ষেত্রে একে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে 4 10 40, আর একে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 7 10 70। তো এখন নতুন করে ক:/খ এই অনুপাতটা নতুন করে তৈরি হলো। ঠিক একইভাবে এই অনুপাতটাকে গুণ দিতে হয় এইখানে যে খ এর মানটা আছে, অর্থাৎ এই দ্বিতীয়টা। তো এই 7 দিয়ে দুটোকেই গুণ করতে হবে। তো সেক্ষেত্রে একে 7 দিয়ে গুণ করলে হবে 70, আর একে 7 দিয়ে গুণ করলে হবে 7 7 49। তো সেক্ষেত্রে খ:/গ নতুন করে একটা অনুপাত তৈরি হলো। এখন এই 3টা থেকে ক:/খ:/গ বের করলে এটাকে ধারাবাহিক অনুপাত বলা হয়। অর্থাৎ আমরা যদি এখন এইভাবে লিখি তাহলে ক নেব হচ্ছে আমরা 40, আর খ যেটা সমস্যা ছিল এখন দেখো একই হয়ে গেছে, তো এটা 70, আর গ হলো 49। আমরা আগেও বলেছিলাম ক গ জাহান্নামে যাক, খটাকে ঠিক করতে হবে। তো আমরা দেখি কোন অপশনটা এটা আছে, 40 70 49, যেটা গ নাম্বারে ছিল 40 70 আর 49, এটাই হলো এর ধারাবাহিক অনুপাত। তো 3 নম্বর প্রশ্নটা আসলে এই একই টাইপের ধারাবাহিক অনুপাতের। তো এখানে যেটা বলা হয়েছে, এই দুটো অনুপাতের ধারাবাহিক অনুপাত করলে তার দ্বিতীয় রাশি কোনটা হবে, যেটা ক খ গ। যখন আমরা ধারাবাহিক অনুপাতটা তৈরি করব, দ্বিতীয় রাশি বলতে খটাকে মিনিং করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আমরা এইভাবে যদি ভাবি যে এটা ক এটা খ আর এটা খ এটা গ, তাহলে এইখানকার খ এর মান দিয়ে একে গুণ দিতে হবে। অর্থাৎ 5 দিয়ে যদি আমরা দুটোকেই গুণ করি তাহলে 4 5 20 এটা হচ্ছে 3 5 15। এটা হলো আমাদের এই প্রথম অনুপাতটা। আর এখন এইটাকে আমরা গুণ করব এইখানে যে দ্বিতীয়টা থাকে, অর্থাৎ খ এর মান এটা দিয়ে। তো এটা 5কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 15, আর একে 3 দিয়ে গুণ করলে 3 6 18। এখন আমরা ক খ গ যদি করি তাহলে 20 অনুপাত 15 অনুপাত 18। তো এখানে কোশ্চেনে যেটা বলা হয়েছে এটা হলো ধারাবাহিক অনুপাত। এই ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশি কোনটা? তো দ্বিতীয় রাশি বলতে এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, তো এই দ্বিতীয় রাশি যেহেতু 15, তাহলে আমরা ঘ নাম্বার অপশনে দেখছি যে এখানে 15 আছে। বিভিন্নভাবে আসে, আসলে মূল বিষয়টা পারলেই সমস্যা না। এরপর একটা উদ্দীপক দেয়া আছে যে নিচের তথ্যের ভিত্তিতে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তো এটা টোটাল কাপড়, এগুলো এই ধরনের অঙ্ক আমরা সব 2.1 করেছি। 30 মিটার কাপড়, টোটাল কাপড় মাইশা মারিয়া এবং তানিয়ার মধ্যে 5:3:2 এই অনুপাতে ভাগ করে দেয়া হলো। তো বড় অঙ্ক এটা। এখানে মাইশা কত মিটার কাপড় পেলো এটা চাওয়া হয়েছে, সবারটাই বের করা যাবে যেটা এখানে গিয়ে লাগবে। তো এইসব ক্ষেত্রে আমরা জানি যে মোট দেয়া থাকলে এই অনুপাতের রাশিগুলো যোগ করে নিতে হয়। আরও নিয়মে করা যায়, আমরা আগের পার্টে দেখিয়েছি এগুলো 2.1। তো একটা নিয়ম হলো যে এই অনুপাতের রাশিগুলো যোগ করে নিতে হয়। তো 5 আর 3 8, 8 আর 2 10। তো যোগফলটা আসলো আমাদের হচ্ছে অনুপাতের রাশির যোগফল আসলো হচ্ছে 10। এবার এই যে মোট কাপড়টা আছে এটার সাথে এর বা গুণন দিয়ে
অনুপাতের রাশির যোগফলটা নিচে, আর আমরা যখন যেটা বের করব অনুপাতের সেই সংখ্যাটা উপরে রাখতে হবে। তো এখানে যেহেতু মাইশা চাওয়া হয়েছে, তো মাইশার সিরিয়াল আমরা দেখি যে প্রথমটা অর্থাৎ 5, এই 5 রাখতে হবে উপরে, দিয়ে এখানে মিটার লিখে দিলেই এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করা। 10 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে 3 বার যায়, আর এটা 1, নিচের একের ভ্যালু নেই, সো এটা উপরে গুণ করে দিলে 3 5 15 মিটার হলো মাইশা পেল। তো এই ক নাম্বার অ্যান্সারটা রাইট। এরপর ওই উদ্দীপক থেকে আবার বলা হয়েছে যে তানিয়া থেকে মানে হচ্ছে তানিয়ার চেয়ে মারিয়া কত মিটার বেশি পেল। তো আসলে কত মিটার বেশি পেল জানতে গেলে কে কত মিটার পেল সেটা আগে বের করতে হবে। তো ওই একই প্রসেস, অনুপাতের রাশির যোগফল আমরা করে নিয়েছি। তারপরে আমরা যদি তানিয়ারটা বের করি, তানিয়া পেল, তো প্রথমে মোটটা নিতে হবে 30, এর সাথে আমরা এর বা গুণন দিয়ে অনুপাতের রাশির যোগফলটা নিচে, আর আমরা যখন যেটা বের করব তানিয়ার সিরিয়াল দেখো লাস্টে আছে, অর্থাৎ এই সংখ্যাটা রাখতে হবে উপরে। তো সিম্পলি আমরা যদি এটা কাটাকাটি করি আগের মতোই, 10 দিয়ে 10কে ভাগ দিলে একবার যায়, আর এটা 3 বার যায়, নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা 3 দুগুণে 6 মিটার পায় হলো তানিয়া। ঠিক একইভাবে আমরা মারিয়ারটা যদি বের করি, মারিয়া পেল, তো এখানে মোট কাপড় এর অনুপাতের রাশির যোগফল নিচে, আর মারিয়ার যে সংখ্যাটা ছিল অনুপাতে অর্থাৎ মাঝেরটা 3, এই 3 রাখতে হবে উপরে। এটাই হলো এটার প্রসেস। একই কাটাকাটি, 10 দিয়ে একবার গেল, এটা 3 বার গেল, আর নিচের একের দাম নেই, এটা 3 ত্রিক্ষা 9 মিটার। তো এইভাবেই এই অঙ্কগুলো সলভ করতে হয়। তো এখন আমরা যদি দেখি যে তানিয়া পেল 6 মিটার আর মারিয়া পেল 9 মিটার, এখন এরা বলেছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার বেশি পেল। তো এটা বিয়োগ করে দিলেই হচ্ছে, 9 থেকে 6 বিয়োগ করলে 3 আসে। তো এই ক নম্বরটা রাইট, অর্থাৎ 3 মিটার বেশি পেল। এরপর আমরা বাকি আরো 5টা টিক চিহ্ন রয়েছে, আমরা সেগুলো বোর্ডে তুলে নিচ্ছি। এবার আমরা দেখছি 6 নম্বর প্রশ্নটা। এখানেও ধারাবাহিক অনুপাতের বিষয়টা আছে যে 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি। তো একই থিম, এটা ক, এটা খ, আর এটা খ, এটা গ, অর্থাৎ এই অনুপাতের যে প্রথম রাশিটা আছে এটা দিয়ে দুটোকেই গুণ করতে হবে। তো সেক্ষেত্রে 2 দিয়ে যদি আমরা এই দুটোকেই গুণ করি, তাহলে 5 দুগুণে 10, আর একে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, আর একে গুণ করতে হবে এইখানের দ্বিতীয় উপাদানটা, অর্থাৎ এটা খ। ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে সবসময় এটাই মাথায় নিতে হয় যে ক খ, খ গ। তো এইখানে যে ক্ষয়ের মানটা থাকলো অর্থাৎ 2, এটা দিয়ে এই দুটোকে গুণন, আর এইখানে যেটা ক্ষয়ের মান থাকলো দ্বিতীয়টা, এটা দিয়ে এই দুটোকে গুণন। তো একে যদি আমরা 3 দিয়ে গুণ করি দুটোকেই, তাহলে একটা হবে 3 দুগুণে 6, আর একে 3 দিয়ে গুণ করলে 3 5 15। এখন আমরা ক ইস্টু খ ইস্টু গ করলে এটাই ধারাবাহিক অনুপাত। ক হলো 10, আর খ হলো এই যে 6, যেটা ডিস্টার্ব ছিল, একই ছিল না, সেটা একই হয়ে গেছে, আর গ হলো 15। তো 10:6:15, এটা আমরা ক নাম্বারে দেখছি, সো এটাই রাইট অ্যান্সার। এরপরে সমানুপাতের 7 নম্বর অঙ্কটা যেটা দেয়া হয়েছে, তো সেক্ষেত্রে 3 5 15 এর চতুর্থ সমানুপাতি। সমানুপাতি কিছুই না, আসলে চতুর্থ রাশি একই জিনিস। তো সমানুপাতের আমরা সূত্র দেখেছিলাম যে প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি, এটা আসলে অনুপাতে থাকে, অনুপাত থেকে আমরা জাস্ট ভাগের আকারে নিয়েছি। আর এই পাশে হলো তৃতীয় রাশি ভাগ হলো চতুর্থ রাশি। তো এখান থেকে আমরা বজ্র গুণন করে, অর্থাৎ আড়াআড়ি গুণ করে একটা সূত্র তৈরি করেছিলাম। তো আমরা এই কোণাটাও আগে গুণ করতে পারি, যেটা প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দিয়ে ওই পাশে হচ্ছে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এখন কেউ ভাবতে পারো যে এটাও তো আগে লেখা যায়। হ্যাঁ, সত্যি, যে কোনো এক কোণা আগে লেখা যায়, আর এক কোণা আর এক পাশে। কিন্তু আমরা সবসময় যেটা দেখতে বলেছিলাম যে যে রাশিটা চায়, হ্যাঁ, সেইটার কোণাটা আসলে এই পাশে রাখলে সুবিধা হয়। যেহেতু চতুর্থ রাশি হোয়াট, তাহলে আমরা এই কোণাটা যদি এই পাশে রাখি তাহলে আমাদের ইজি হবে। তো বা দিয়ে আমরা যদি এখন এটা আড়াআড়ি গুণন করি, তাহলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, আর ওই পাশে হবে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এরপরেই আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এটা ছিল আমাদের প্রথম রাশি অর্থাৎ 3, আর চতুর্থ রাশি এটা চাওয়া হয়েছে, এটা হোয়াট। দ্বিতীয় রাশি হচ্ছে 5, আর তৃতীয় রাশি হলো 15। তো এরপরে আমরা এই 3টা এই পাশে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা যদি নিচে বসিয়ে দিই, কেননা এটা গুণন করে আবার ভাগ করা কষ্ট হবে, একই উত্তর হবে। চতুর্থ রাশি সমান হচ্ছে 5 গুণন 15, আর এই 3টাকে আমরা নিচে নিয়ে আসলাম যেহেতু এটা ভাগ হবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি 3 দিয়ে, তাহলে এটা একবার গেল, আর এটা 3 5 15, নিচের একের ভ্যালু নেই, সো উপরে সংখ্যা দুটো গুণ করে দিলে 25 হবে আমাদের চতুর্থ রাশি।
এগুলো আমরা আগের অধ্যায়ে কিন্তু এগুলো ডিটেলস দেখিয়েছি। তো এরপরে একটা লাভ ক্ষতির অঙ্ক দেওয়া হয়েছে, যেহেতু 2.2-এ তোমাদের লাভ ক্ষতির অধ্যায় রয়েছে, সেই ভিডিওগুলো আমরা করেছি, তোমরা দেখে নিবে। তো এখানে একজন দোকানদার একটি দিয়াশলাই বক্স, যেটা ম্যাচ বলা হয়, সেই 1 টাকা 50 পয়সা এত টাকায় ক্রয় করে এটা হলো 2 টাকায় বিক্রয় করেছে। তো শতকরা কত লাভ হবে? তো সিম্পলি লাভের যে সূত্র আছে, লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য, এগুলো এমসিকিউ তো তোমরা ডিটেলস করবে না, আমি বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি। বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। তো এখানে বিক্রয় মূল্য ছিল 2 টাকা, 2.00 মাইনাস ক্রয় মূল্য ছিল 1 টাকা 50 পয়সা। তো এটা বিয়োগ করতে গেলে তোমরা রাফে এইভাবে উপর নিচ করে নিতে পারো। 1.5005 হাতে রেখে এখানে আসলে এটা মিলে যায়, অর্থাৎ এটা। তো এই শূন্যটা ছেড়েও দেওয়া যায়, রাখলেও সমস্যা নেই, আমরা পরে ক্যান্সেল করবো এটা। এটা 50 পয়সা বলা হয়। তো এইটা আর যেখানেই শতকরা লাভ ক্ষতি চায়, আমরা 2.2-এ দেখিয়েছি যে লাভ ক্ষতি হিসাব করা হয়, সবসময় মনে রাখবা ক্রয় মূল্যের উপরে। হিসাব মানে এটা দিয়েই সাজাতে হবে, লাভ হলেও এই ক্রয় মূল্য দিয়ে, ক্ষতি হলেও এই ক্রয় মূল্য দিয়ে। অর্থাৎ এখন আমরা যদি বলি যে এত টাকায় লাভ হয় এই 50 পয়সা, অর্থাৎ এত টাকা। তো শতকরা চাওয়ার কারণে প্রথমে 1-এ বের করতে হবে, তারপরে 100-তে বের করতে হবে। তো 1-এর সময় এটা উপরে থাকবে, এটা নিচে এসে ঢুকবে, এত টাকা। আর 100-র সময় 100টা উপরে দিতে হবে। সো 0.50 গুণন 100 বাই এটা হচ্ছে, সরি, 1.50। তো এই পজিশনে আমরা যদি দশমিকগুলো তুলে নিই, তাহলে আমাদের ইজি হবে। তো দশমিক তোলার সিস্টেম তোমরা জানো, দশমিকের জন্য একটা 1 নিতে হয়, আর তারপরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য দিতে হয়। কিন্তু যেটা কথা সেটা হলো দশমিক রাশি নিচে থাকলে উপরে দিতে হয়, আর উপরে থাকলে নিচে দিতে হয়। তো এখানে আমরা নেক্সট লাইনটা এখানে নিই। প্রথমে আমরা এগুলো সবগুলো দশমিক ছাড়া যদি লিখি, তাহলে এটা লিখবো 50, এটা লিখবো 100, আর এইটাও আমরা দশমিক ছাড়া লিখলাম। এখন এটার জন্য একটা 100 হবে, সেটা উপরে নিতে হবে। আর এটার জন্য একটা 100 হবে, যেহেতু দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, আর এটা যেহেতু উপরে আছে তার এগেইনস্টে নিতে হবে হচ্ছে নিচে। তো এই অবস্থায় আমরা যদি 100 কেটে দিই তাহলে ইজি হয়ে যায়। আর এটা যদি আমরা 50 দিয়ে কাটাকাটি করি, একবার যায়, আর এটা 50 দিয়ে এটাকে ভাগ দিলে 3 বার যায়। তো এখন এটা উপরে 100-কে 100, তাহলে 100/3, এইটা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে এই ঘ নাম্বার অপশনটা আসবে, কেননা এগুলো সবই পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে। তারপর আমরা দেখাই এটা 3 দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি, অপ্রকৃত ভগ্নাংশ আসলে মিশ্র করতে হয়। তো 3×9, অবশিষ্ট 1, আবারও শূন্য আসলো, 3×9। তারপরে এটা সমস্ত করলে ভাগশেষটা নিচে চলে যায়, আর সরি, ভাজকটা নিচে চলে যায় আর ভাগশেষটা উপরে চলে যায়, অর্থাৎ এখানে প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হয়। তো এটাই হলো আমাদের শতকরা লাভের পরিমাণ, এবং এটি অ্যান্সার। তো বাকি আরো দুটো রয়েছে, আমরা সেটা বোর্ডে তুলে নিচ্ছি। আমরা বাকি প্রশ্নগুলো তুলে নিলাম, আর দুটো প্রশ্ন ছিল আমাদের। তো এখানে একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে, অর্থাৎ 1 হালি কলার ক্রয় মূল্য দেওয়া আছে এখানে। প্রতি হালি 27 টাকা দরে বিক্রয় করলে, এটা 1 হালি কলার বিক্রয় মূল্য, 50 টাকা লাভ হয়। এখানে কলার পরিমাণটাই চাওয়া হয়েছে, যে সে কত হালি কলা কিনেছিল। তো এই ধরনের অঙ্ক 2.2 অনুশীলনীতে ছিল। তো সেক্ষেত্রে যেটা করতে হয়, এখানে যে লাভটা দেওয়া আছে এখান থেকেও লাভটা বের করে নিতে হয়। তো আমরা লাভের সূত্র জানি যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। সো এটা ছিল আমাদের বিক্রয় মূল্য 27 টাকা, আর বিয়োগ ক্রয় মূল্য ছিল 25 টাকা। এটা বিয়োগ করে আমরা যে 2 টাকা পেলাম, এটাই হচ্ছে লাভ। তো এখন সিম্পলি আমরা যেহেতু কত হালি চেয়েছে, হালিটা যদি ডানে ফেলাই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা যেহেতু প্রতি হালির ক্রয় মূল্য, এটা যেহেতু প্রতি হালির বিক্রয় মূল্য, তাহলে এই লাভটাও কিন্তু প্রতি হালির। অর্থাৎ আমরা 2 টাকা যদি বামে দিয়ে এইভাবে একটা লাইন সাজাই, যে 2 টাকা লাভ হয় 1 হালিতে। তো সিম্পলি এখানে প্রথমে 1 টাকা লাভ হয়, বের করব 1/2। আর এখানে যে লাভের পরিমাণটা দেয়া ছিল 50 টাকা, এইটা আমরা নিচে বসিয়ে দিলেই, এই 50টা যদি আমরা উপরে দিয়ে ক্যালকুলেশন করি, 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 25 হালি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো সিম্পলি এটাই কিন্তু আমাদের উত্তর। এরপরে 10 নম্বরটা যেটা ছিল, নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো, অর্থাৎ এই টেবিল একটা কলাম। হ্যাঁ, তো এটা দুই পাশের সাথে আসলে মিল করতে বলা হয়েছে। তো প্রশ্নগুলো ছিল, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে কি হয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে কি হয়, স্রোতের অনুকূলে সময় কি হয়,
স্রোতের প্রতিকূলে সময় কি হয়। তো প্রথমটা আমরা দেখি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে, কেনা দামটাই যদি বেশি হয়, হ্যাঁ, আর বিক্রয় মূল্য তাহলে কি কম, তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে তাহলে কি লস অর্থাৎ ক্ষতি হয়। তো আমরা এখানে ঘ নাম্বার অপশনটা এটা রাইট হবে, অর্থাৎ এটা আমরা দাগ টেনে যদি মিল করি তাহলে এইভাবে দিয়ে দিতে হবে। আর নেক্সট খ নাম্বার যেটা ছিল, ক্রয় মূল্য বিক্রয় মূল্যর চেয়ে কম হলে, তার মানে কেনা দামটাই কম আর বিক্রি দামটাই বড়, তাহলে এটা লাভ হবে। তো সেক্ষেত্রে এটা খ নাম্বারটার সাথে দাগ টেনে দিলাম। আর স্রোতের অনুকূলে সময়, স্রোতের অনুকূলে বলতে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো করব যে স্রোত যেদিকে যাচ্ছে আমার হচ্ছে যে নৌযান নৌকা বা স্টিমার যেটাই হোক সেটাও সেই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্রোত তাকে টেনে নিয়ে যায় সেই দিকে, এতে করে সময়টা তাদের কম লাগে। তো স্রোতের অনুকূলে সময় কম লাগে, এটা হবে। আর স্রোতের প্রতিকূলে মানে স্রোতের উল্টা পাশে, অর্থাৎ স্রোত নদী পানির স্রোত যাচ্ছে এদিকে আর আমি যাচ্ছি এদিকে, তো এই ক্ষেত্রে সময় কিন্তু বেশি লাগবে যেহেতু বাতাসটা স্রোতটা বাধা দেয়। হ্যাঁ, তো এটা ঘ নাম্বারটা হবে স্রোতের প্রতিকূলে সময় বেশি লাগে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পার্টের ক্লাস। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী পার্টগুলোতে আমরা ইনশাল্লাহ তোমাদের অনুশীলনীর বাকি অঙ্কগুলো শুরু করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।